পশ্চাদভিমুখে আবর্তিত হয়ে জাঙ্কুককে দেখে জানে পানি আসলো তের। বদ্ধ কামরায় সে আর জাঙ্কুক। অন্তঃস্থলে এক নাম না জানা ঝড় বইতে শুরু করলো। সেই ঝড়ে নেই কোনো ভয়, নেই কোনো আশঙ্কা, আছে শুধু একরাশ ভালো লাগা, অজানা অনুভূতির সংমিশ্রণ, আসক্তি, অনুরাগ আর অভিরতি। জাঙ্কুককে দেখে প্রফুল্লিত, আনন্দিত হলো হৃদয়, কিন্তু মুখে তা প্রকাশ করলো না। চেহারায় এমন অভিব্যক্তি করলো যেন সে খুব বিরক্ত হয়েছে জাঙ্কুককে দেখে। কাল এত বকাবকির পরেও সে এই মুহূর্তে খুব করে জাঙ্কুকের সঙ্গ চাইছিল। কেন চাইছিল এই প্রশ্নের উত্তর তার অজানা, তবে জাঙ্কুক তার আশেপাশে থাকলে মন খারাপেরা কাছে ঘেঁষতে পারে না তার। তের অভিমানী মুখশ্রী দেখে তপ্ত উষ্ণ শ্বাস ফেলে জাঙ্কুক। স্লথ মন্থর গতিতে তের পিছনে গিয়ে দাঁড়ায় সে। জাঙ্কুকের প্রশস্ত বুকে এসে ঠেকে তের পিঠ। কম্পায়িত হয় তের হৃদয় গহ্বর। বাইরে তা প্রকাশ করল না সে। চোখ মুখ খিচে সেখানেই দাঁড়িয়ে রইল। তের অবস্থা কিছুটা আন্দাজ করে স্মিত হাসে জাঙ্কুক। নিজের মুখ তের কানের কাছে নিয়ে গেল সে। চুল থেকে শ্যাম্পুর মাতাল করা সৌরভ আসছে। পরম আবেশে চুলে নাক ডোবাতে ইচ্ছা করছে তার। হাত মুষ্টিমেয় করে নিজেকে নিয়ন্ত্রণ করল সে। নম্র মৃদু স্বরে বলল, রেগে আছিস আমার উপর? নিশ্চুপ নিশ্চলতে কর্ণগোচর হচ্ছে শুধু শ্বাস প্রশ্বাসের নিনাদ। অভিমানিনীর অভিমান দেখে মৃদুমন্দ ও ক্রূর হাসল সে। রাগ কি খুব বেশি হয়েছে? এবারও নীরব নিঃসার রইল সে। জাঙ্কুকের অন্তঃস্থলে নির্গত হলো দীর্ঘ নিঃশ্বাস। অভিমানিনীর অভিমান যে কতটা দুর্ভেদ্য সঠতাপূর্ণ তা জাঙ্কুকের অজানা নয়। দেখে নিজের দিকে ফিরালো জাঙ্কুক। হাওয়ায় এলোমেলো হওয়া চুলগুলো পরম যত্নে গুজে দিল কানের পিছনে। তের নতমস্তক উপরে তুলতেই দেখতে পেল নেত্র জলে টইটম্বুর কনিনিকা। জাঙ্কুকের এমন স্নিগ্ধ শীতল স্পর্শ এবং আহ্লাদীপনায় ম্লান হলো তের নয়নবাড়ি। প্রেয়সীর এমন ক্রন্দনরত মুখশ্রী দেখে নিজের সেই বহুদিনের আন্তরিক বাসনা স্পৃহা আর দমিয়ে রাখতে পারল না জাঙ্কুক। অর্ধাঙ্গিনীর ঘর্মাক্ত কপালে অধরের উষ্ণ স্পর্শ দিয়েই দিল সে। শিরোধারা বেয়ে তরল স্রোত বয়ে গেল তের। পরম আবেশে দুইজন চোখ বন্ধ করে ফেলল। জাঙ্কুকের উষ্ণ সন্তপ্ত অত্যুষ্ণ মন শীতল হয়ে গেল কয়েক সেকেন্ডে। ওষ্ঠে ফুটে উঠল তৃপ্তি আর সন্তুষ্টির হাসি। জাঙ্কুকের শার্ট খামচে ধরল তে। অন্তঃস্থল তারও শীতল হয়ে এলো। মিনিট খানিক ওভাবেই থেকে দূরে সরে এলো জাঙ্কুক। জাঙ্কুকের আকস্মিক কাণ্ডে লজ্জায় মাথা নত করে রাখলো তে। যদি ভেবে থাকিস তোর অভিমান ভাঙানোর জন্য এমন করেছি, তাহলে বলবো এটা আমার অধিকার। তোকে ছোঁয়ার পূর্ণাঙ্গ অধিকার আমার আছে। কালকের বকাবকির জন্য কিছুই আমি বলবো না। আর না বলবো আমি ভুল করেছি। একটা সময় তুই আমার বোন ছিলি, তবে এখন আমাদের সম্পর্কের ধরন বদলেছে, মানে বদলেছে। আমরা নতুন একটা সম্পর্কে বাধা পড়েছি। এক ঘরে থাকি না বলে যে সম্পর্কের মানে বদলে যাবে এমনটা তো নয়। এখন তোর এই ভাই সম্বোধনের জন্য তোকে যদি কেউ আমার বোন বলে, আমার রাগ হওয়াটা কি স্বাভাবিক নয়? যেদিন আমার মতো হবি সেদিন বুঝবি গতকালের রাগের কারণ। এতটুকু বলে থামলো জাঙ্কুক। তারপর পা থেকে মাথা পর্যন্ত নজর বোলালো নতমস্তকে দণ্ডায়মান কিশোরীর দিকে। কবুল বলে গ্রহণ করার পর অন্যরকম টান অনুভব করে এই মেয়েটার উপর। এটাই হয়তো বিয়ের মর্মার্থ। দেখে পুনশ্চ লজ্জায় ফেলার জন্য জাঙ্কুক কুটিল হেসে বলে, মনের সাথে যুদ্ধে পরাস্ত অভিহত হয়ে যখন তোকে অন্যরকম ভাবে নিজের স্পর্শ দিয়েই ফেলেছি, তখন এমন হুটহাট স্পর্শের জন্য মানসিকভাবে প্রস্তুত থাক। হয়তো ক্রমশ আরো গভীর হবে। একবার যখন তোর কপাল অব্দি আমার ঠোঁট পৌঁছে গেছে, তখন আর এমন হুটহাট স্পর্শের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবো না। আজ কপাল ছুঁয়েছি, কাল হয়তো তোর অধর স্পর্শ। এতক্ষণ যাও একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল তে। জাঙ্কুকের এমন ধারা কথা শুনে লজ্জায় মেয়ে গেল সে। তের লাজুক রক্তিমাভ মুখশ্রী দেখে ক্রূর হাসল জাঙ্কুক। কিয়ৎকাল পার হলো। তেকে স্বাভাবিক করার জন্য বলে উঠল, আমার অপ্রত্যাশিত রাগ আমর্ষ হজম করতে গিয়ে তো রাতে খাওয়া দাওয়া করলি না, সকালেও খেলি না। আমি ফ্রেশ হয়ে আসছি, দুজন একসাথে খাবো। তে চট করে বলে ফেলল, আপনি তো ঠিকই খেয়েছেন, আমি সকালে দরজার আড়াল থেকে দেখেছি। বলেই জিভে কামড় দিল সে। বাগাড়ম্বরপূর্ণ শব্দবহুল হাসল জাঙ্কুক। বসলেই খাওয়া হয়? কেউ একজন আমার জন্য খাওয়া দাওয়া করলো না আর আমি দিব্যি খেয়ে নেব? এতটা পাষাণ নির্দয় অন্তত আমি না। আমি যাচ্ছি, তুই আয়। বলেই চলে গেল জাঙ্কুক। খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে মাত্রই বসলো দুজন। খাওয়ার পুরোটা সময় জাঙ্কুক তের দিকে তাকিয়ে মিটিমিটি হাসলেও তে মাথা নত করে খাওয়া শেষ করে।
জাংকুকের চোখে চোখ রাখার সাহস করে উঠতে পারেনি সে। আকস্মিক কলিং বেলের আওয়াজে ঘাবড়ে যায়তে তড়িঘড়ি করে বুকে থুতু দেয় সে। জাংকুক বিদ্রুপপূর্ণ দৃষ্টিপাত করে বলে, কলিং বেলই বেজেছে, বাঘ ভালুক তো আসে নাই যে এভাবে ঘাবড়ে যেতে হবে। মনে হয় দাদি আসছে, তাড়াতাড়ি দরজা খোল। জাংকুকের কথায় কপাল কুঁচকে বিড়বিড় করতে করতে দরজা খুলেই দেখতে পায় মিসেস জেহপের সুচালো তীক্ষ্ণতার দৃষ্টি। আমি তো বাইরে থেকে দরজা আটকে গিয়েছিলাম, তাহলে বাসায় কে এলো? তারপর জাংকুককে বসে থাকতে দেখেই বিদ্রুপের সুর টানলো। ও আপনি? তলে তলে সবাই টেম্পো চালায় আর আমরা সাধারণ জনগণ হরতাল ভেবে মন খারাপ করি। জাংকুক মোবাইলের দৃষ্টি নিবদ্ধ করে বলল, কোনো এক সময় তোমরাও হরতাল অবরোধ সবকিছু করেছো, এখন আমরা করলেই দোষ? তোমাদের কতদিন হলো দেখি না মা। আমি না হয় না গেলাম গ্রামে, তোমরা তো আসতে পারো। মোবাইল দেখে কি আর মা বাবা দেখার তৃপ্তি মেটে? না আমি তোমার কোলে মাথা রাখতে পারি, আর না তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে পারো। তোমার মমতাময়ী স্নেহ শীতল স্পর্শ পাওয়ার জন্য আমার অন্তর কাঁদে মা। মোবাইলের স্ক্রিনে মায়ের দিকে তাকিয়ে অসহায় নিরাধার বিবশ গলায় বলে উঠল তে। এপাশে মেয়ের কথা শুনে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল মিসেস ইয়ঞ্জনের মুখ। তিনিও মেয়ের দিকে অসহায় নিরুপায় দৃষ্টি নিক্ষেপ করেন। মেয়ের জন্য তার অন্তর কাঁদে। রাতের বেলা মেয়ে ঘুমালে ঘুম থেকে উঠে তিনি কয়েকবার মেয়েকে দেখতে যেতেন। কতদিন হলো মেয়েকে সামনাসামনি দেখেন না। তিনি শুকনো মলিন হেসে বলেন, এই তো কয়েকদিন পরে ধান কাটা পড়বে, নতুন ধান ঘরে তুলে তারপর ঢাকা যাব, সাথে করে নিয়ে যাব আতপ চাল। তোর তো পিঠাপুলি পছন্দ, তোর ফুপু ফুপাও যাবে, বেশ কয়েকদিন থেকে আসবো। নিজেদের রুমে খুনসুটিতে মত্ত মিসেস জেহপ আর তে। মিসেস জেহপ ওনার ছোটবেলার ঘটনা বলছেন, আর তে হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। ওই সময় রুমে প্রবেশ করে জাংকুক। নিজেকে সামলে ঠিক করে বসে তে। জাংকুককে দেখে মাথা নত করে ফেলে সে। জাংকুককে দেখলে তার লজ্জারা ভর করে। লোকটার চোখে চোখ রাখার সাহস তার হয় না। জাংকুক স্বাভাবিক গলায় বলল, তোর কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলাম, সিলেক্ট হয়েছিস। আমি যে কোচিং এ ক্লাস নেই সেখান থেকে রিকশায় গেলে 15 মিনিটের দূরত্ব। কলেজ ছুটির পর সেখানে একাডেমিক কোচিং ক্লাসও হয়। কলেজে ভর্তি হওয়ার পর সেখানেও ক্লাস করবি তুই, তাহলে দুজন একসাথে বাসায় আসতে পারবো। তোর কথা ভাবতে গিয়ে আলাদা চাপ নিতে হবে না আমার, তাহলে দুজন একসাথে বাসায় আসতে পারবো। এটা শুনে অধৈর্যরা প্রসারিত হলো দের। চলে গেল জাংকুক। পরদিন সকালবেলা সবাই নাস্তার টেবিলে আসলেও জাংকুক এলো না। মিসেস জেহপ ডাকতেই সে বলল, এখন আমার খিদে নেই দাদি, তোমরা খেয়ে নাও। আজকে কোচিং এ ক্লাস নেই, আজ বাসায় আছি, যে কোনো সময় খেতে পারবো। বসা থেকে দাঁড়িয়ে গেল তে। ভ্রুযুগল কুচকে এলো মিসেস জেহপের। তুই দাঁড়িয়ে পড়লি কেন? তোর কি হলো? নীরব নিশ্চুপ নতমস্তকে দাঁড়িয়ে রইল সে। মিসেস জেহপ কিছুটা আন্দাজ করে বলেন, জাংকুকের সাথে খাবি? মাথা নাড়েতে। সুগা খোঁচা দিয়ে কিছু বলার জন্য উদ্ধত হতেই মিসেস জেহপ চোখের ইশারায় না করেন। চুপ হয়ে যায় সুগা। নিজের রুমে চলে গেল তে। চলে যেতেই মিসেস জেহপ সুগাকে বলেন, সবসময় ওকে লজ্জা দিস না, বিশেষ করে এই বিষয়গুলোতে। মেয়েটা একটু একটু বুঝতে শিখছে। আমরা মজা নিলে কিন্তু সে লজ্জায় নিজেকে গুটিয়ে নেবে। বড় দাদু ভাইয়ের প্রতি ভালোবাসাটা আর প্রকাশ পাবে না। সম্মতিতে মাথা নাড়ে সুগা। কপালে হাত ঠেকিয়ে আজ শোয়া হয়ে বসে আছে জাংকুক। সুগা শব্দহীন পায়ে হেঁটে জাংকুকের পায়ের কাছে গিয়ে দাঁড়ালো। নির্বিরোধ গলায় ডাকলো জাংকুককে। জাংকুক সেই অবস্থায় থেকে জবাব দিল, ভাইয়ের সাথে কথা বলতে গলা কাঁপছে সুগার। কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে আসছে। আমি যে কোনো ভার্সিটিতে চান্স পেলাম না, তুমি কি আমার উপর রেগে আছো? তোমার ওখানে কোচিং করে কত ছেলে মেয়ে চান্স পেল, আর আমি তোমার ভাই হয়ে ব্যর্থ। বিশ্বাস করো ভাইয়া, আমি অনেক চেষ্টা করেছি। কপাল থেকে হাত নামিয়ে ছোট ভাইয়ের দিকে নেত্রপাত করলো জাংকুক। ভাইয়ের আগুন লাল রক্তিম বর্ণের চক্ষুদ্বয় দেখে ভীত আতঙ্কগ্রস্ত হয়ে যায় সুগা। ভাইয়ের গায়ে হাত দিয়ে চমকিত হয় সুগা। সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছে, যার দরুন চক্ষুদ্বয় লাল আকার ধারণ করেছে। সুগা উচ্চস্বরে ডাকলো মিসেস জেহপকে আর তেকে। সুগার আচমকা এমন ডাকে ঘাবড়ে যায় দুজন। তড়িৎ গতিতে রুমে এসে কিছু জিজ্ঞেস করার আগেই জাংকুককে দেখে বুঝতে পারে ওর কিছু একটা হয়েছে। মিসেস জেহপ জাংকুকের কপালে হাত দিয়ে তেকে বলে একটা বাটিতে পানি আর কাপড়ের টুকরো নিয়ে আসার জন্য। জলপট্টি দিতে হবে। তে এসব নিয়ে এলে চোখের ইশারায় বলে জাংকুকের কপালে জলপট্টি দেওয়ার জন্য। সুগা নিচে গিয়েছে গলির মোড়ের ফার্মেসিতে বসা ডাক্তারকে নিয়ে আসার জন্য।
তে অনবরত জলপট্টি দিয়ে যাচ্ছে। শরীরের তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই। ডাক্তার জ্বর মাপার পর বলেছে 104 ডিগ্রি জ্বর। আপাতত জ্বর কমার জন্য ঔষধ দিয়ে গেলেও বলেছে যদি কালকের ভেতর জ্বর না কমে তাহলে যেন হাসপাতালে নিয়ে যায়। বার কয়েক ভেজা তোয়ালে দিয়ে শরীরও মুছে দেওয়া হয়েছে। বিকাল 3টা। জাঙ্কুকের শরীরের তাপমাত্রা নামতে শুরু করেছে। সে চোখ বন্ধ করে রাখলেও সব শুনতে পাচ্ছে। ভাইয়ের শিয়রের কাছে বসে সুগা বলল, ভাইয়ার জ্বরের খবরটা মাকে দেওয়া দরকার। তৎক্ষণাৎ চোখ মেলে তাকায় জাঙ্কুক। তারপর দুর্বল গলায় বলল, মাকে এসব বলিস না। আমরা 2 ভাই এখানে থাকি বলে এমনিতেই মায়ের টেনশনের শেষ নেই। এসব বললে মা পাগলামি করবে। তাছাড়া এখানে তো দাদি আছে, অযথা মাকে টেনশন দিস না। মিসেস জেহোপো বললেন, এখন এসব বলার দরকার নেই। যদি সকালের ভেতরে একেবারে জ্বর না ছাড়ে তখন বলা যাবে। সুগারও কথাগুলো যৌক্তিক মনে হলো। মিসেস জেহোপদের কাছে এসে ওর মাথায় হাত রাখলো। সকালে তো নাস্তা করলি না, এখন দুপুর গড়িয়ে বিকাল হলো, আয় কিছু একটা খেয়ে নিবি। বিস্ফোরিত নয়নে তাকায় জাঙ্কুক। ও এখনো কিছু খায়নি। মিসেস জেহোপ প্রাণহীন নির্জীব গলায় বললেন, সকালে তুই পরে খাবি বলাতে ও বলেছিল তোর সাথে খাবে। এরপর তো তোর এই অবস্থা। তোর কপালে জ্বর পট্টি দিল, খাওয়ার সুযোগ হলো কই? তাহলে 1 প্লেটে খাবার নিয়ে আয়, তুইও খাবি আমিও খাবো। জাঙ্কুকের এমন কথায় চোখ বড় বড় করে তাকাইতে বিস্মিত গলায় বলে, আপনি আমার হাতে খাবেন? শরীরের উষ্ণতার জন্য এমনিতেই চোখ লাল জাঙ্কুকের। তের এমন কথায় চোখ গরম করে তাকায় সে। মুখ টিপে হাসলো মিসেস জেহোপার সুগা। তে 1 লোকমা ভাত জাঙ্কুকের মুখে দিতেই জাঙ্কুকের মনে হলো কেউ তার মুখে নিম পাতার রস ঢেলে দিয়েছে। ভাত মুখে নিয়ে থম মেরে বসে রইল জাঙ্কুক। তে ভ্রু কুচকে তাকাতেই চোখ মুখ খিচে ভাত গলাধকরণ করলো জাঙ্কুক। তারপর ইশারায় তেকে খেতে বলল। জাঙ্কুকের শরীরের তাপমাত্রা এই কমছে এই বাড়ছে। রাতে জ্বর হালকা কমতেই মিসেস জেহোপ বললেন, তে তো ছোট, ও জাঙ্কুকের সাথে থাকতে পারবে না। আর সুগা, তোর রাতে না ঘুমালে মাথা ব্যথা করে। আমি বরং দাদু ভাইয়ের কাছে থাকি। তে আমতা আমতা করে বলল, দাদি, বলছিলাম কি আমি থাকি, তুমি অসুস্থ। মিসেস জেহোপ মলিন গলায় বললেন, না রে বোন, তুই পারবি না, তার চেয়ে ভালো আমিই থাকি। তে মিসেস জেহোপের হাত দুটো ধরে বলল, আমার অন্য জায়গায় বিয়ে হলে তো সব কাজ করতে হতো, সবাইকে আগলে রাখতে হতো। সেখানে তোমরা আমাকে একটা বিড়াল ছানার মতো যত্নে রেখেছো। আমি না হয় থাকি ওনার কাছে, যদি রাতে বেশি ছটফট করে তাহলে তোমাদেরকে ডাক। সুগা এগিয়ে এসে তের মাথায় হাত রেখে বলল, আমাদের ডান পিঠেতে তাহলে একটু একটু করে বড় হচ্ছে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জাঙ্কুকের মাথার কাছে বসেই ঘুমিয়ে পড়েতে। মাঝরাতে গোঙানির শব্দে ঘুম ভেঙে যায় তার। জাঙ্কুকের কপালে হাত দিয়ে বুঝতে পারে জ্বরের মাত্রা আবারও বেড়েছে। হাতের কাছে বাটি থেকে কাপড়ের টুকরোটা নিয়ে আবারও জলপট্টি দিতে শুরু করে সে। জাঙ্কুকের কানের কাছে মুখ নিয়ে বলে, বেশি খারাপ লাগছে আপনার? দাদিকে ডাকবো? কোনো সারা শব্দ করলো না জাঙ্কুক। উঠে দাঁড়াতেই তের হাত শক্ত করে ধরে সে। চকিত হয় তে। শান্ত নিস্তর স্বরে জাঙ্কুক বলে উঠল, তুই আমার পাশে থাক, আমার আর কাউকে লাগবে না। একটু ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দে, দেখবি আমার জ্বর কমে গেছে। কোথাও যাস না, আমার কাছেই থাক, আমার শুধু তোর সঙ্গ চাই। বিড়বিড় করে ঘুমিয়ে গেল সে। আর উঠে গেল না তে। জাঙ্কুকের মাথায় জলপট্টি দিতে লাগলো। তারপর একটা তোয়ালে ভিজিয়ে দুপুরের মতো আবারও বুক হাত গলা মুছে দিল। তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে রুমে এসেই দেখলো জাঙ্কুক খাটে বসে আছে। তে কাছে এসে বসেই কপালে হাত দিয়ে বলল, জ্বর কি ছেড়েছে? জাঙ্কুক তাকালো তের দিকে। চোখ দুইটা পূর্বের ন্যায় টকটকে লাল। তে প্রথমে ভয় পেলেও সামলে নিল নিজেকে। আকস্মাৎ জাঙ্কুক তের বক্ষস্থলের দিকে ইশারা করে বলে, তোর ওইখানে আমাকে একটু জায়গা দিবি? আমার অশান্ত মনটাকে একটু শান্ত করবি? তোর আর কিছু বলার আগেই তে বলল, আপনি পাগলামি করছেন, আমি দাদিকে ডেকে নিয়ে আসি। জাঙ্কুকের সেই আগের উত্তর, তুই কোথাও যাবি না, আমার শুধু তোকে প্রয়োজন। আচ্ছা থাক, তোর বুকে আমাকে জড়িয়ে নিতে হবে না, কিন্তু আমার পাশে থেকে কোথাও যাবি না। বলেই শুয়ে পড়ল সে। তে বোকার মতো তাকিয়ে আছে আর জাঙ্কুকের পাগলামি দেখছে। সেখানেই থম মেরে বসে রইল সে। আকস্মিকভাবে জাঙ্কুক তের কোলে মাথা রেখে পেটে মুখ ডুবিয়ে দিল। জাঙ্কুকের এহেন কর্মকাণ্ডে হতবিহ্বল হয়ে গেল তে। সমস্ত কায়া কেঁপে উঠল তার। হৃৎপিণ্ডের লবডবের মাত্রা যেন কয়েক গুণ বেড়ে গেল। জাঙ্কুকের শরীরের উষ্ণতা যেন তের শরীরেও ছড়িয়ে পড়ছে। তে কি করবে বুঝে উঠতে পারল না। তাহলে কি জাঙ্কুক এই গভীর প্রগাঢ় আবেগময় স্পর্শের কথাই বলেছিল? জাঙ্কুক তের একটা হাত নিজের মাথায় রেখে বলল, দেখ, আমি কিন্তু তোর বুকে মাথা রাখিনি, তোর কোলে মাথা রেখেছি। এখন তোর আলতো হাতে আমার মাথায় একটু হাত বুলিয়ে দে।
আর কিচ্ছু লাগবে না বলেই দু হাতে পেট জড়িয়ে ধরলো। তে পরপর কয়েকবার শুকনো ঢুক গিলে তারপর কাঁপতে কাঁপতে হাত বুলিয়ে দিতে লাগলো জাঙ্কুকের মাথায়। বিছানায় শুয়ে ছটফট করছে জিন। আজ সকাল থেকেই মনটা অশান্ত তার। একে তো ধান কাটা পড়েছে, তারপর কোনো কাজে মন বসাতে পারছে না সে। বুকে শুধু অজানা হাহাকার। রাত প্রায় শেষ হতে চলল, কিন্তু ওনার চোখে ঘুম নেই। এপাশ ওপাশ কখন থেকে করছেন, কিন্তু শান্তি পাচ্ছেন না। সারা শরীর জ্বালাপোড়া করছে। আর থাকতে না পেরে আরএম সাহেবকে ডাকলেন উনি। পরপর 3বার ডাকার পর পিটপিট করে তাকান আরএম সাহেব। স্ত্রীর ফোলা ফোলা আঁখি দেখে ঘুম গায়েব হয়ে যায় ওনার। তটস্থ ভীত গলায় বললেন, শরীর খারাপ লাগছে তোমার? আগে বলবে না? আমার শরীর ঠিকই আছে, মনে শান্তি পাচ্ছি না। আমার মন বলছে ছেলে দুইটা ভালো নেই। আপনি একটা ফোন দিন না। কাতর গলায় বলল জিন। আরএম সাহেব মোবাইল হাতড়ে দেখলেন রাত 2টা বাজে। স্ত্রীর হাত ধরে বললেন, অনেক রাত হয়েছে জিন, কাল সকালে ফোন দেই। এখন যদি আমি ফোন করি তাহলে উল্টো ওরা ভয় পাবে, মনে করবে আমরা বোধহয় বিপদে আছি। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। খুব সকালে ঘুম ভাঙে তের। তারপর নিজের অবস্থান আর জাঙ্কুকের অবস্থান দেখে লজ্জায় মিইয়ে যায় সে।